আপনি যান একদম নতুন দিন হুগলি পেল দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 কি বলবেন একদম মায়ের কাছে? আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুখ চলছে, আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো, কিন্তু মাকে নমস্কার করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, আমি সবসময় এটার বিশ্বাসী। তো ঠাকুরকে নমস্কার করে দিন শুরু হলো। আবার কবে আসবেন? আশাই থাকবে, এখন না হুগলি বাড়ি, সবসময় আসবো। দেখা যাক, ভাড়া আপাতত কিছু ভাবছি, ভাড়া আপাতত থাকবো, ধীরে ধীরে সব হবে। প্রথম থেকে বলে আসছিলেন যে ঠাকুরই বারবার আপনি যতবার বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঠাকুর মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেছেন, আবার কিন্তু মানে একদম সাংসদ হয়ে হুগলি সাংসদ হয়ে হ্যাঁ, তো আমি সবসময় এটাই বলি, আমি বিশ্বাসী ঠাকুরে, সবাই বিশ্বাসী ঠাকুরে। আমি মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবন পথ চলা যায় না, আর সেটা প্রমাণিত আরো একবার। আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন, যাতে মানুষের পাশে থাকতে পারি। কিভাবে কাজ করবেন বা কিভাবে হবে বিভিন্ন বিধানসভা অনেকটা কাজ, অনেকটা বড় কাজ প্ল্যানিং করতে হবে, সবকিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে, দিদির সাথে আলোচনা করতে হবে, অভিষেকের সাথে আলোচনা করতে হবে, সবকিছু করে প্রায়োরিটি যেটা দরকার একদম মানুষের কোনটা আগে প্রয়োজন। এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, যেই জায়গায় যেরকম কাজের প্রয়োজন সেইভাবে আমরা কাজ নিয়ে এগোবো এবং সেভাবে কাজ নিয়ে ভাববো। ইন্দ্রজিৎ বলেছিলেন যে ওনার 4টে অফিস, সেই অফিসই রচনা বন্দ্যোপাধ্যায়ের অফিস। হ্যাঁ ভালো, এটা ওনার বড়াপ্পা নাই বলবো, ওনার মন বড়, তাই উনি ওনার অফিসটা আমার দিয়ে দিতে চাইছেন। খুব ভালো, আমি ওনার অফিসে তাহলে বসবো, তাহলে আমার জন্য করে আলাদা করে অফিস করতে হবে না। প্রথম দিন একটা তো চাপানোতে থাকবে মনের মধ্যে, সংসদে যাবো একদম নিশ্চয়ই, আমার এখনই মানে ভয়, আমি সিটিয়ে আছি, কি হবে আমি নিজেই জানি না। হ্যাঁ নিশ্চয়ই, মানুষের নিশ্চয়ই, আমি শুধু ভাবলে হবে না, মানুষের যেটা প্রয়োজন সেটা আগে দেখতে হবে। সবার আগে মানুষের সাথে বসতে হবে, যেসব কার্যালয় থাকবে সেই কার্যালয়ে গিয়ে অফিসে বসতে হবে। এরকম নয় যে রচনা বন্দ্যোপাধ্যায় বলে মানুষ আমার কাছে পৌঁছতে পারবেন না। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, মানুষ যাতে আমার কাছে পৌঁছতে পারে সেটা আমার প্রথম কাজ হবে, যাতে মানুষ আমার কাছে আসতে পারে এবং তারা আমাকে যদি বলে যে আমাদের এই জিনিসগুলো দরকার, তখন সেইটা নিয়ে কাজ করতে হবে। আমি নিজে ভেবে নিলাম যে আমি এই কাজটা করবো, তাহলে তো হবে না। আমাকে যখন 2000 মানুষ বলবে যে আমাদের অ্যাকচুয়ালি এইটা প্রবলেম, তখন আমি সেই কাজটা নিয়ে দিদির সাথে কথা বলি এবং সেই কাজটা নিয়ে কাজ এগোবো। তো সেটা দিন আগে কার্যালয়ে বসতে হবে এবং মানুষদেরকে ডেকে মানুষের সাথে কথা বলতে হবে। বিশেষ করে আমি বলে দিচ্ছি, পান্ডুয়াতে বলাবাড়ি একটা হাট আছে, সপ্তগ্রাম হাট আছে, চুচুড়া আপনি যে সদরে দাঁড়িয়ে আছেন, যে একটা বড় জায়গা, বড় বড় নেতৃত্ব থাকে, বিধায়ক থাকে, তারা দাবি করেছিলেন আমরা জিতে যাবো, কিন্তু সেই জায়গায় লস হয়ে গেছে। হ্যাঁ দেখুন, সব জায়গায় যে সবসময় মানুষ জিততে পারে এরকম কোনো কথা নেই, সব জায়গায় ফলও একরকম নাও হতে পারে, কিন্তু যেই জায়গায় ফলগুলো হয়নি সেই জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায় বেশি ভালো করে কাজ করবে, তাহলে ওদের বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস পার্টি কি জিনিস। পান্ডুয়া দোষীদ্বন্দ্বে ভরপুর, কিন্তু পান্ডুয়া ভালো লিড দিয়েছে। হ্যাঁ একদমই তাই, ভাবো আমি তো সেটাই বলেছিলাম যে পান্ডুয়াতে এত গোষ্ঠীদ্বন্দ্ব, পান্ডুয়া আজকে এত লিড আমাকে দিয়ে দিল। ঠিক আছে, যারা লিড দিতে পারেনি তার মানে এই নয় আমি তাদের পাশে নেই, তাদের পাশে আমি ঠিক সমানভাবে আছি এবং তারা যাতে 5 বছর পরে সেই ভোটটা যাতে আবার পজিটিভ হয়ে যায় সেই চেষ্টা রচনা বন্দ্যোপাধ্যায় করবে। কারণটা কি? লক্ষ্মীর ভান্ডার? কোনটা পজিটিভ হওয়াটা? পজিটিভ হওয়াটা
শুধু লক্ষ্মী ভান্ডার বলবো না, লক্ষ্মী ভান্ডার নিশ্চিত। আর তাছাড়া দিদির প্রতি মানুষের ভালোবাসা, অগাধ বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, এবং মানুষ উন্নয়নে বিশ্বাসী, এবং মানুষ জানে যে একমাত্র দিদি উন্নয়ন করতে পারে। পদ্ম ফুল খালি ভাঙা উপরে চিৎকার করলে তার উন্নয়ন হয়ে যাবে না, কাজ করে দেখা যায়। দিদি গ্যারেন্টি, অত কথা বলেন না গ্যারেন্টি নিয়ে, দিদি যেটা বলেন দিদি সেটা কাজ করে দেখান, সেটা মানুষ বুঝতে পেরেছে। সাধারণ মানুষ দেখছেন, দৈনন্দিন খবরের কাগজ পড়ছেন, দিদির কাজ দেখছেন, দিদির পাশে রয়েছেন। যে শুধু রচনা বন্দ্যোপাধ্যায় জিত বলে তো বলবো না, এটা পুরো তৃণমূল কংগ্রেসের একটা অসম্ভব রকমের একটা সোয়াইপ আউট জিত পুরো পশ্চিমবাংলার মধ্যে, মানে অসম্ভব রকমের একটা জিত হয়েছে, অকল্পনীয় একটা জিত হয়েছে, যেটা মানুষ চিন্তা ভাবনার বাইরে ছিল, সেরকম ভাবে জিতে এসছে তৃণমূল। তো এখন আর যারা বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো এখন বোধহয় এসি চালিয়ে ঘরে বন্ধ হয়ে ঘুমাচ্ছে না, হারিয়ে গেছে, আর কেউ নেই সামনে। সংখ্যালঘু ভোটটা পুরোপুরি তৃণমূলে থেকে গেছে, সেটা কি কারণ? আবার বললাম ঠাকুর, সাংসদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? প্রাক্তন সাংসদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? ভালো থাকুন, সুস্থ থাকুন। হারিয়ে যাওয়া সিট পুনরুদ্ধার করলেন আপনি। তিনি জিতেছিলেন ৭৩,০০০ প্লাসে, আপনি জিতেছেন ৭৬,০০০ প্লাসে। আমি দিদিকে কথা দিয়েছিলাম দিদি আপনাকে হুগলি ফেরত দেবো। হ্যাঁ, দিদির সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা হয়েছে। উনি বললেন যে আমি তো তোমায় বলেছিলাম তুমি জিতবে। দিদির কনফিডেন্স, মানে আমি এটাই সবসময় বলি যে দিদি যখন আমাকে প্রার্থী করে পাঠালেন, দিদি বললেন যাও জিতে নিয়ে এসো, মানে দিদি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতে আসবো। তারপরে যখন আমি ফোনে কথা বললাম মাঝে মধ্যে, দিদি হবে তো সব ঠিকঠাক, হবে তো দিদি, পাচ্ছি তো? বলে রচনা তুমি জিতছো। আচ্ছা দিদি, আর কোনো কথাই বাড়ায়নি, কারণ আমি জানি দিদি বলে দিয়েছেন জিতছি মানে আমি জিতছি। এবং জাস্ট সি হিজ হার কনফিডেন্স। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলে দিয়েছিল রচনা চিন্তা করবে না, দিদি তুমি চিন্তা করো না, দিদি বলেছেন দিদি তুমি চিন্তা করো না, তুমি জিতছো। জীবনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলো, কি বলবো? মানুষের ভালোবাসা আর কিছু নয়। এত অগাধ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস রেখেছেন আমার প্রতি। আমি বরাবর বলে এসেছি যে মানুষ যদি বিশ্বাস রাখেন আমার প্রতি, আমি তাদের পাশে থাকবো। মানুষ বিশ্বাস রেখেছেন, আমি মাথা নত হয়ে গেছি সকলের সামনে। এবার আমার কাজ দেখানোর কাজ। ব্যস্ততা হলে তো সবসময় ব্যস্ত ছিল, এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেলাম। দিদি নাম্বার 1 না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে, পুরো কেটে ছেড়ে দেবে। দিদি 3 মাসে এই হুগলিতে দিদি 3 মাসে হুগলিতে এসে কাজের যে অভিজ্ঞতা, এটা কি পরবর্তী সময় কাজে লাগবে? কাজের অভিজ্ঞতা মানে একটা প্রচার করেছি, এখন আমি কাজ করিনি কিছু। মানুষের কাজটা কাছে গেছে, করবো, মানুষের কাছে গেছি, মানুষের সঙ্গে দেখা করেছি, বড় হেভিওয়েট নেতাদের সাথে ঘুরেছেন। একদম যে বেঁচেছিল আপনার প্রচারে। একদম। দিদি আমি যেটা বলছি সেটা হচ্ছে এত মিম হয়েছে, ধোঁয়া দই থেকে শুরু করে আপনার হাসি পর্যন্ত, মানুষ তারপরে উপস্থান করে আপনাকে জিতিয়ে আনলো হুগলি থেকে। যারা ভোট দিল তাদের কি বার্তা দেবেন, আর যারা দিল না আপনাকে ভোট, তাদের কি বার্তা? যারা ভোট দিলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আর যারা ভোট দিলেন না তারা 5 বছর পরে আবার ভোট দেবেন। তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো, হুগলি নাম্বার 1 করে? হয়তো তাই না, হিট করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন। বলছি যে এই সিঙ্গুরের শিল্প বা অন্য জায়গায় যে শিল্প কর্মসংস্থান একটা বড় সমস্যা। নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। দিদি আছেন, দিদি নিশ্চয়ই কাজ, দিদি এতদিন করতে পারেননি হয়তো কিছু, কারণ দিদির কোনো লোক এখানে ছিলেন না, এখন দিদির মানুষ চলে এসেছে এখানে, নিশ্চয়ই কাজ হবে, নিশ্চয়ই কাজ। দিদি প্রথম দিন সিঙ্গুর থেকে যাত্রা শুরু, একদম মায়ের ওই মন্দির লকেট ক্যাঙ্ক হারিয়ে দই পাচ্ছে দিদি, একদম যেটা সিঙ্গুর থেকে যাত্রা শুরু করেছিলেন ঢাকা কালীবাড়ি থেকে, আর সেই আবার এক মায়ের মন্দিরে যাত্রা শেষ করে প্রণাম করে যাত্রা পথ নতুন দিল্লি মানুষের কাছে কি? দেখুন, আমি বারবারই একই কথা বলবো যে আমার অনেক বেশি কাজের দায়িত্ব বেড়ে গেছে, কারণ মানুষের ভালোবাসা যেখানে থাকে না সেখানে দায় অনেক বেশি বেড়ে যায় এবং কর্তব্য অনেক বেশি বেড়ে যায়। সেই কর্তব্যটা অনেকটা বেশি বেড়ে গেছে এবং মানুষের অনেক স্বপ্ন আছে আমাকে নিয়ে, সেই স্বপ্নগুলো আমার সব আছে। হ্যাঁ, অফকোর্স, হুগলি ঠিকানা হলে রাস্তা রাস্তা ঘুরবো নাকি? ঝুঞ্ঝু ব্যানার্জি থেকে রচনা ব্যানার্জি, তারপর দিদি নাম্বার 1, আজ সাংসদ। এবার বায়োগ্রাফি করাতে হবে। জার্নিটাকে মধ্যে মমতা ব্যানার্জি যতগুলো সেলিব্রিটি পুরোটাই জিতে গেছে। ঘুমমালিয়া, দেব, একদম মানে এটা কি শতাব্দী রায়, একদম ছেলের সেলেব প্রার্থী, দিদির সব সেলেব প্রার্থী, এবং এই সেলেব প্রার্থীরাই দেখিয়ে দেবে যে পশ্চিমবাংলায় উন্নয়ন কিভাবে হয়।
আকাশ দিকে ঢুকে আকাশ, হ্যাঁ আকাশ ওদিকে ঢুকে ওদিকে ঢুকে এই ছবিটা দিদি ছবি